Hi, dear viewers. How are you? I think you are well by the grace of Almighty Allah, and I am also well by the grace of Almighty Allah. So today we are going to discuss a very new poem which is included to your first year syllabuses under National University, that is Home, written by Warsan Shire. And before going to start, I would like to introduce myself. I am Muhammad Sultan Ahmed Joy, lecturer, and I am from 36 BCS, Department of English, Government Edward College, Pabna. So before going to discuss the poem, we would like to discuss about Warsan Shire. So who is actually Warsan Shire? Have a look. And for your better understanding, I am using Bengali. So Warsan Shire একজন সোমালি বর্ন ব্রিটিশ পোয়েট এবং সে কিন্তু এখনো জীবিত and সে কিন্তু একজন ফিমেল. She was born in 1988 এবং অগাস্ট 1 অর্থাৎ পহেলা অগাস্ট 1988 যার বর্তমান বয়স 37 ইয়ার্স. এই 37 বছর বয়সেই তিনি কিন্তু অনেকগুলো পুরস্কার পেয়েছেন. তিনি পুরস্কার পেয়েছেন ব্রুনেই ইউনিভার্সিটি আফ্রিকান পোয়েট্রি প্রাইজ পেয়েছেন এবং স্টিল তিনি তার লেখালেখি চালিয়ে যাচ্ছেন এবং তার বিখ্যাত কিছু পোয়েম আছে, যেমন টিচিং মাই প্যারেন্টস হাউ টু গিভ বার্থ, তারপর ব্লেস দ্য ডটার রেজ বাই ভয়েস ইন আর হেড, এরকম অনেকগুলো কবিতা আছে. তো আসলে তিনি একজন ব্রিটিশ পোয়েট, একজন রাইটার, একজন এডিটর এবং একজন টিচার. তিনি ওয়াজ বর্ন টু সোমালি প্যারেন্টস ইন কেনিয়া, অর্থাৎ সোমালি গৃহযুদ্ধের সময় সোমালিয়াতে তিনি তার বাবা মা শিফট করেছিলেন কেনিয়াতে এবং কেনিয়াতেই তার জন্ম হয় এবং পরবর্তীতে তারা লন্ডনে সেটেলড হয় এবং সোমালি রিফিউজি হয়ে যায় তারা, আসলে সোমালি থেকে যখন তারা চলে যায়. তো তার ফ্যামিলি সোমালি এই সিভিল ওয়ারের সময় তারা সেটেলড হয় লন্ডনে এবং সেখানেই তিনি বড় হন এবং তার যে এক্সপিরিয়েন্স, she experienced a sense of displacement and identity crisis, কারণ তিনি তার নিজ দেশ থেকে উচ্ছেদ হন এবং একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন. তার ম্যাক্সিমাম কবিতাগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো হচ্ছে এক্সাইল মানে নির্বাসন, ওয়ার যুদ্ধ, উম্যানহুড মহিলাদের বিষয়, অ্যান্ড মাইগ্রেশন এবং এই যে মানুষের যে উদ্বাস্ত আশ্রয় শিবির, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি লেখালেখি করেন. তো আসলে এই হোম কবিতাটা আসলে কোন বিষয়কে কেন্দ্র করে সেটা একটু ক্লিয়ার করি. এখানে কবিতাটিতে যে উদ্বাস্তু অর্থাৎ রিফিউজিদের বাস্তবতা, তাদের বেদনা, তাদের বাধ্যবাধকতা তুলে ধরেছেন. অর্থাৎ তিনি বলেছেন যে কেউ যে নিজের ঘর ছেড়ে সহজে পালায় না, নিজের ঘর ছেড়ে কেউ যেতে চায় না যদি না সেই ঘরই এক ধরনের হুমকি ধারণ করে. অর্থাৎ ঘর যখন নিজেই হুমকি দেয় তখন সে ঘর থেকে বের হইতে বাধ্য হয়. অর্থাৎ তার ইচ্ছায়, একজন মানুষ ইচ্ছায় দেশ ত্যাগ করে না, বরং ঘরই তাদেরকে তাড়িয়ে দেয়. কেন ঘর তাড়িয়ে দেয়? কারণ গৃহযুদ্ধ, তারপরে একটা দেশ আরেক দেশকে আক্রমণ করে. এভাবে একটা দেশ থেকে সে যখন নিজেই বিতাড়িত হয় তখন সে ঘর থেকে চলে যায় এবং ঘরই তাকে বের করে দেয়. এই কবিতাটিতে আসলে কবি দুঃখ, বেদনা, প্রতিবাদের মিশ্রণ, হতাশা, অস্থিরতা, তীব্র চিন্তা, অপরাধবোধ, ক্লান্তি, এই সবগুলো কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন. আর এই কবিতা লেখার অনুপ্রেরণা কি? আসলে অনুপ্রেরণা হচ্ছে বাস্তবধর্মী. কেননা ওয়ারসন শায়ার যখন হোম লেখেন তখন আসলে ইউরোপ ও আফ্রিকায় একটা শরণার্থী সংকট ভয়াবহ আকার ধারণ করছিল এবং এটা সম্ভবত 2011 সাল থেকে 2015 সালের দিকে. সেখানে সিরিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান এরকম যে ইউরোপ টু আফ্রিকা বা মিডল ইস্ট, এই বিভিন্ন ধরনের প্রবলেম চলছিল সেই সময়. তিনি এই খবর, তারপর বিভিন্ন ধরনের ছবি ও আশ্রয় প্রার্থীদের সাক্ষাৎকার দেখে তিনি নিজে বুঝতে পেরেছিলেন যে মানুষ কতটা বাধ্য হয়ে, মরিয়া হয়ে তিনি তাদের ঘর ছেড়ে পালায়. এই জন্য তিনি সাক্ষাৎকারে বলেন, নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ আনসেফ, অর্থাৎ কেউই তার ঘর ছেড়ে পালায় না যতক্ষণ না ঘরই আনসেফ না হয়. এবং তিনি বলেছেন যে আই রোড দিস, মানে এই কবিতার কথা তিনি বলেছেন যে আই রোড দিস ফর দোজ হু হ্যাভ নো চয়েস, আমি এই কবিতা তাদের জন্যই লিখছি তারা যাদের এই আশ্রয় শিবির, শরণার্থী, উদ্বাস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না. সো এটা হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড. অর্থাৎ তিনি নিজেই কিন্তু যেহেতু নিজেই উদ্বাস্ত হয়েছিলেন
নিজেই তারপরে কেনিয়াতে শিফট হয়েছিলেন, কেনিয়া থেকে লন্ডনে শিফট হয়েছেন। তার বাবা মা এক ধরনের রিফিউজি ছিল। সো রিফিউজি এই কবিতাটা টোটালি তাদের সুখ দুঃখ, তাদের সুখ নাই, তাদের বেদনা, তাদের দুঃখ, তাদের গ্লানি ক্লান্তি এগুলো তুলে ধরছেন। সো হ্যাভ এ লুক হোম বাই ওয়াটসনশায়ার। তো ফার্স্টে তিনি বলেছেন নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক, অর্থাৎ কেউই বাড়ি ছাড়ে না। লিভস মানে ত্যাগ করা, নো ওয়ান লিভস কেউই বাড়ি ত্যাগ করে না, নো ওয়ান লিভস হোম আনলেস যদি না হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক, যতক্ষণ না বাড়িটাই একটা হাঙরের মুখ হয়ে উঠছে। তো এত কিছু থাকতে তিনি হাঙরের মুখের কথা কেন বলেছেন? কেননা হাঙরের মুখ অর্থাৎ হাঙরের দাঁত সেখান থেকে কি ফিরে আসতে পারে না। হাঙরের দাঁত প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই গজায় এবং খুব ধারালো শক্তিশালী হয়ে থাকে। এই জন্য বলেছে যে কেউ বাড়ি ছাড়ে না যতক্ষণ না বাড়িটা একটা হাঙরের মুখ হয়ে ওঠে, অর্থাৎ বাড়িটা যখন বিপদাপন্ন হয়ে ওঠে, বাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে ওঠে, তখন সে মুভ করে, অন্য কোথায় পালিয়ে যায়। ইউ অনলি রান ফর দ্য বর্ডার, অর্থাৎ তুমি কেবল সীমান্তের দিকেই দৌড়াও। হোয়েন ইউ সি, যখন তুমি দেখো দ্য হোল সিটি রানিং অ্যাজ ওয়েল, যে পুরো শহরটাই দৌড়াচ্ছে। যখন তুমি দেখো যে পুরো শহর দৌড়াচ্ছে, তখন তুমিও দৌড়াও। কোন দিকে? ফর দ্য বর্ডারের দিকে, সীমান্তের দিকে, নতুন দেশের দিকে। শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার জন্য অন্য দেশে পালিয়ে যাও। অ্যাজ ওয়েল, এবং ইউর নেইবার্স রানিং ফাস্টার দ্যান ইউ, যখন তুমি দেখো যে তোমার প্রতিবেশী তোমার থেকে দ্রুত দৌড়াচ্ছে, তারা আগে চলে যাচ্ছে, বর্ডার পার হয়ে যাচ্ছে, তখন তুমি কিরকম করো? তখন তুমিও অনেক বেশি দৌড়াও। ব্রিথ ব্লাড ইন দেয়ার থ্রটস, তাদের গলায় থাকে রক্তের স্বাদ, অর্থাৎ ব্রিথ তারা নিঃশ্বাস নেয়, ব্লাড ইন দেয়ার থ্রটস তাদের গলায় থাকে, থ্রট মানে গলা, ব্রিথ ব্লাডি অর্থাৎ তারা যে নিঃশ্বাস নেয় সেটা রক্তাক্ত নিঃশ্বাস, অর্থাৎ তাদের গলায় রক্তের স্বাদ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তারা নিঃশ্বাস নিচ্ছে যেন তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছে, তারা দৌড়াচ্ছে, প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। নেক্সট, দ্য বয় ওয়েন্ট টু স্কুল উইথ হু কিসড ইউ ডিজি বিহাইন্ড দ্য ওল্ড টিন ফ্যাক্টরি, অর্থাৎ বলা হচ্ছে ছেলেটা যার সাথে তুমি স্কুলে যেতে, দ্য বয় ছেলেটা, যেই ছেলেটা, ইউ ওয়েন্ট টু স্কুল তুমি স্কুলে যেতে, উইথ তার সঙ্গে, হু কিসড ইউ ডিজি যে তোমাকে কিস করতো, অর্থাৎ প্রেমিকের কথা বলছে, যে মানে একটা কৈশোর যৌবনের যে প্রেম, সেই প্রেমে যখন পড়ে, অর্থাৎ মধুর রোমান্টিক সময় যখন পার করে, সেই সময়টার কথা বলছে। একটা ছেলে বা একটা মেয়ে যখন স্কুলে যায়, সেই স্কুলে গিয়ে ছেলেটা মেয়েটাকে কিস করে ডিজি মানে মাথা ঘুরানো, মানে একবারে খুব দারুণ এবং চমৎকার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চুম্বন করে। কোথায়? বিহাইন্ড দ্য ওল্ড টিন ফ্যাক্টরি, একটা টিনের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির পিছনে, বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড। তাহলে সেখানে গিয়ে ওই ছেলেটা মেয়েটাকে কি করে? কিস করে। অর্থাৎ এখানে একটা ইয়াং জেনারেশনের কথা বলা হচ্ছে, যেই জেনারেশন কি করছে, তারা তাদের আনন্দ ফুর্তিতে আছে, যৌবনের প্রেমের মধ্যে লুকাইতে আছে। সেই প্রেম, সেই ছেলেটাই পরবর্তীতে কি হলো দেখো, ইজ হোল্ডিং এ গান, সেই ছেলেটাই যে প্রেমিক ছিল সে এখন একটা বন্দুক ধরে আছে, বিগার দ্যান হিজ বডি, এত বড় বন্দুক যেন তার শরীর থেকে বড়। অর্থাৎ একটা স্কুল গোয়িং স্টুডেন্ট, সে আর কত বড় হবে, তার থেকেও বড় বন্দুক সে ধরেছে। অর্থাৎ আগে ছিল প্রেমিক, এখন হয়ে গেল বিপ্লবী। ইউ অনলি লিভ হোম, তুমি কেবল তখনই বাড়ি ছাড়ো, ইউ অনলি লিভ হোম তুমি কেবল তখনই বাড়ি ছাড়ো, হোয়েন হোম ওন্ট লেট ইউ স্টে, যখন বাড়ি তোমাকে থাকতে দেয় না। ওন্ট লেট ইউ স্টে, কোনোভাবেই যখন বাড়ি তোমাকে থাকতে দেয় না, তখনই তুমি বাড়ি ছাড়ো। অর্থাৎ এখানে কিন্তু যে মানুষ ফোর্সড হয়ে ডিসপ্লেসমেন্ট হয়, তার নিজের জন্মভূমি, মাতৃভূমি, তার নিজের জায়গায়, যে রোহিঙ্গারা তারা কি আসতে চেয়েছিল এখানে? না, তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরকে কম্পেলড করা হয়েছে, দে আর কম্পেলড টু ডিসপ্লেস দেয়ার মাদারল্যান্ড। তো এবার সিরিয়া শরণার্থী যারা, আবার প্যালেস্টাইনের সেই গাজার অধিবাসী যারা, তাদেরকে ফোর্স করা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, অসহায় শিশু বৃদ্ধ তাদেরকে না খেয়ে মেরে ফেলানো হচ্ছে, তাদেরকে ফোর্স করা হচ্ছে তাদের জন্মে চলে যাওয়ার জন্য। তো আসলে এই কবিতাটা একটা ইউনিভার্সাল কবিতা। এখানে হোম মিন্স সারা পৃথিবীর উদ্বাস্ত রিফিউজি, শরণার্থী ক্যাম্প, সবার কথা বলা হচ্ছে। সো এই কবিতার একটা ইউনিভার্সাল পয়েম। নো ওয়ান লিভস হোম আনলেস হোম চেজেস ইউ, কেউ বাড়ি ছাড়ে না যতক্ষণ না বাড়িটা তোমাকে তাড়া করে। নো ওয়ান লিভস হোম, কেউ বাড়ি ছাড়ে না, আনলেস হোম চেজেস, যতক্ষণ না বাড়ি তোমাকে তাড়া করে।
ফায়ার আন্ডার ফিট, কখন তারা করে? বাড়ি যখন পায়ের নিচে আগুন থাকে, অর্থাৎ বাড়িঘর যখন জ্বালিয়ে দেয় শত্রুপক্ষ, বাড়িঘর যখন জ্বালিয়ে দেয় তখন বাড়ি তোমাকে তাড়া করে যে প্লিজ গো আউট ফ্রম হিয়ার অ্যান্ড ডোন্ট স্টে হিয়ার বিকজ ইউ উইল ফেস এ ডেথ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি হোয়াট ব্লাড ইন ইউর বেলি, এবং যখন তোমার পেটের ভিতর কি থাকবে? গরম রক্ত। হট ব্লাড, গরম রক্ত থাকবে যখন তোমার পেটে, তখন তুমি আর থাকতে পারবে না, তখন বাড়ি তোমাকে চেস করবে, তাড়িয়ে দিবে যে চলে যাও। ইটস নট সামথিং ইউ এভার থট অফ ডুইং, এবং এটা কিন্তু এমন কিছু নয় যা যা তুমি কখনো করবে বলে ভেবেছিলে। অর্থাৎ এরকম যে হবে তখন কিন্তু তুমি ভাবো নাই যে তোমাকে ছেড়ে যেতে হবে, তোমার পায়ের নিচে আগুন থাকবে, তোমার পেটে থাকবে হট ব্লাড। এটা এমন কিছু না যে তুমি এটা ভেবে রেখেছিলে, এটা কিন্তু হয়েছে হঠাৎ করে, সাডেনলি। অর্থাৎ তুমি পিসফুল লাইফ লিড করতেছিলে, শান্তিপূর্ণ জীবনযাপন করতেছিলে, হঠাৎ করেই এরকম আক্রমণ হয়ে তুমি ডিসপ্লেসড হয়ে গেছো। আনটিল দ্য ব্লেড বার্নড থ্রটস ইনটু ইয়োর নেক। তারপর বলা হচ্ছে কি যতক্ষণ না ছুরিটা কি করে, ব্লেড, ব্লেড মানে তো ছুরি, যতক্ষণ না ছুরিটা তোমার গলায় পুড়িয়ে হুমকি খোদাই করে দিয়েছে। অর্থাৎ তুমি এটা ভেবেই ছিলে না যে এটা করা হবে, যতক্ষণ না কি হলো, ব্লেড মানে গলা কাটা ছুরি নিয়ে তোমাকে থ্রেট দিচ্ছে তোমার গলা কেটে নিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ভাবো নাই যে তোমাকে তোমার নিজের হোম, তোমার নিজের ভিটেমাটি, নিজের জন্মস্থল, নিজের জায়গা এগুলো ছেড়ে যেতে হবে। অ্যান্ড ইভেন দেন ইউ ক্যারিড দ্য অ্যানথেম আন্ডার ইউর ব্রিথ, এবং এমনকি তখনও তুমি জাতীয় সঙ্গীতটা তোমার শ্বাসের নিচে বয়ে নিয়ে গেছো। অর্থাৎ তুমি গেছো ঠিক আছে, তুমি ডিসপ্লেসড হয়েছো ঠিক আছে, অ্যানথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত। তুমি 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 চলে গেছো নিজের দেশ থেকে, কিন্তু তোমার নিঃশ্বাসের সঙ্গে, তোমার বিশ্বাসের সঙ্গে তোমার দেশ রয়েছে, তোমার দেশ প্রেম, তোমার স্বজাতি প্রেম, নিজের দেশকে সাপোর্ট, এটা কিন্তু তুমি ভুলো নাই। তোমার নিঃশ্বাসের সঙ্গেই তোমার জাতীয় সঙ্গীতকে বই নিয়ে তুমি গেছো, যদিও তোমাকে ডিসপ্লেস করেছে, তারপরেও তুমি দেশের প্রতি তোমার টান থাকবে, তুমি দেশে ফিরতে চাইবে। অনলি টিয়ারিং আপ ইউর পাসপোর্ট ইন অ্যান এয়ারপোর্ট টয়লেটস। টিয়ার আপ মানে তো ছিঁড়ে ফেলা, ইউর পাসপোর্ট, পাসপোর্ট মানে তো পাসপোর্ট, ইন অ্যান এয়ারপোর্ট টয়লেটস, এয়ারপোর্ট মানে তো জানো বিমানবন্দর। তো তাহলে বলা হচ্ছে যে শুধুমাত্র সেরা পাসপোর্টের যে কাগজ সেটা কোথায়? এয়ারপোর্ট টয়লেটসের সেরা পাসপোর্টের কাগজ। সবিং অ্যাস ইস মাউথফুল অফ পেপার, এবং সেগুলো তুমি কি করছো? সব মানে হচ্ছে কান্না, ইচ মানে প্রত্যেকে, মাউথফুল অফ পেপার মানে মুখ ভর্তি কাগজ। অর্থাৎ বিমানবন্দরের টয়লেটে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলার পর, অর্থাৎ কাগজের প্রতিটি গ্রাস বা গিলে ফেলার সময় কাঁদতে কাঁদতে মেড ইট ক্লিয়ার, তুমি পরিষ্কার হয়ে যাবে, দ্যাট ইউ উইডেন্ট বি গোয়িং ব্যাক, যে তুমি কখনোই আর ফিরতে পারবে না। তাহলে অর্থাৎ এয়ারপোর্টে টয়লেটে তুমি তখন নিজের পাসপোর্ট নিজেই ছিঁড়ে সব মানে কান্না করতে করতে মুখের ভিতর সেই মাউথফুল পেপার, মুখ ভর্তি সেই কাগজ তুমি ভিতরে ঢুকিয়ে দিবে, দিয়ে কান্না করতে করতে বুঝতে পারবে যে তুমি আর কখনোই দেশে ফিরতে পারবে না, তুমি একদম নিজের অন্যের দেশে পরভূমি হয়ে পরদেশে থাকতে হবে, পরগাছা হয়ে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে হবে দ্যাট নো ওয়ান পুটস দেয়ার চিলড্রেন ইন এ বোট, কেউ তার বাচ্চাকে কি করে না, যে সন্তানদেরকে বা বাচ্চাদেরকে নৌকায় তুলে দেয় না, আনলেস দ্য ওয়াটার ইজ সেফার দ্যান দ্য ল্যান্ড, যতক্ষণ না পর্যন্ত তারা ভাবে যে পানি বা জল মাটির চেয়ে বেশি নিরাপদ হয়। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে মাটির চেয়ে জলই বেশি নিরাপদ, তখন সে নৌকায় পাড়ি দেয়, ভূমধ্যসাগরে পাড়ি দেয়। এই যে লিবিয়ার যে শরণার্থী উদ্বাস্ত তারা, বা সিরিয়ার শরণার্থী উদ্বাস্ত, তারা নৌকায় পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে চায়। যখন তারা বোঝে যে আমার এই হোমল্যান্ড, অর্থাৎ এই সয়েল, নিজ দেশ ভূমি মাটি, সেটার চেয়ে বেশি সেফার হচ্ছে পানি, তখন তার নিজের সন্তানকে তারা, বা যে রোহিঙ্গারা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায় বা বাংলাদেশে আসে নৌকা নিয়ে, তখন তারা বোঝে যে কারণ তাদের নিজের ল্যান্ড ইজ নট সেফ দ্যান দ্য ওয়াটার। নো ওয়ান বার্নস দেয়ার পাম্পস, কেউ তার হাতের তালু পোড়ায় না, পাম্প মানে হাতের তালু। আন্ডার ট্রেনস, ট্রেনের নিচে, বিনেথ ক্যারিজ, বিভিন্ন বগির নিচে। অর্থাৎ এই যে ট্রেনের নিচে, বগির নিচে যখন গরম উত্তপ্ত থাকে রোদ্রে, তখন সেখানে হামাগুড়ি দিয়ে কেউ যদি পালানোর চেষ্টা করে, তখন কিন্তু তার হাত তালু এগুলো পুড়ে যায়। তো কেউ তো ইচ্ছা করে সেটা পোড়ায় না।
নো ওয়ান স্পেন্ডস ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য স্টমাক অফ এ ট্রাক। কেউই কি করে না, একটা ট্রাকের পেটে দিন রাত কাটায় না। অর্থাৎ একটা জায়গায় একটা ট্রাক, যেই ট্রাক নিয়ে যাচ্ছে অন্য দেশে, সেই ট্রাকে দিনের পর দিন বসে থেকে, অভুক্ত থেকে কেউই নিজ ইচ্ছায় সেটা কাটাতে চায় না। ফিডিং অন নিউজ পেপার আনলেস দ্য মাইলস ট্রাভেলস, খবরের কাগজ খেয়ে তারা থাকে, অর্থাৎ ঘাস লতা পাতা কাগজ এগুলো খেয়েই তারা থাকে। আনলেস দ্য মাইলস ট্রাভেল মিনস সামথিং মোর দ্যান জার্নি, অর্থাৎ খবরের কাগজ খেয়ে যতক্ষণ না পাড়ি দেওয়া মাইলগুলো যাত্রার চেয়েও বেশি কিছু বোঝায়, তখন তারা এগুলো করতেই থাকে। নো ওয়ান ক্রলস আন্ডার ফেন্সেস, কেউ কাঁটাতারের বেড়ার নিচে ক্রলিং করে না। ক্রল মানে তো যে হামাগুড়ি দিয়ে যাওয়া, কেউ পালানোর ওরকম স্বেচ্ছায় কেউ চেষ্টা করে না। নো ওয়ান ওয়ান্টস টু বিটেন, কেউ চায় না মার খেতে। কেউ কি চায় যে পুলিশের হাতে মার খাক বা ধরা পড়ুক বা বিজিবি বা সীমান্ত রক্ষীদের হাতে কেউ মার খাক? পিটিড, কেউ চায় না নিজে কেউ করুণার পাত্র হইতে, কেউই চায় না। অর্থাৎ দে আর ফোর্সড, তাদেরকে ফোর্স করা হচ্ছে পিটিড হইতে, তাদেরকে ফোর্স করা হচ্ছে বিটেন হইতে, তাদেরকে ফোর্স করা হচ্ছে ওই কাঁটাতারে বেড়া নিচে ক্রলিং করতে, তাদেরকে ফোর্স করা হচ্ছে অভুক্ত অবস্থায় দিনের পর দিন, মাইলের পর মাইল সেই ট্রাকে গাদাগাদি করে বসে অন্য দেশে চলে যেতে। দে আর ফোর্সড, তারা স্বেচ্ছায় কিন্তু চায় না। নো ওয়ান চুজেস রেফিউজি ক্যাম্পস অর স্ট্রিপ সার্চেস হোয়ার ইউর বডি স্লিপড একিং অর প্রিজন। নো ওয়ান চুজেস রেফিউজি ক্যাম্পস, কেউই চায় না শরণার্থী শিবির বেছে নিতে। অর স্ট্রিপ সার্চেস হোয়ার ওর বডি স্লেপ্ট অ্যাকিং অর প্রিজন, অথবা কি চায় না, অথবা সেই নগ্ন তল্লাশি যেখানে তোমার শরীর কি করবে, ব্যথায় টনটন করবে, অথবা জেলখানায়। এখানে কেউই থাকতে চায় না, জেলখানায় থাকতে চায় না। সেই নগ্ন শরীর যেগুলো ব্যথায় টনটন করে মার দেওয়ার পরে, কেউ মার খেতে চায় না, সহজ কথায় কেউ জেলে যেতে চায় না। বিকজ প্রিজন ইজ সেফার দ্যান এ সিটি অফ ফায়ার, কিন্তু মানুষ যেতে তখন বাধ্য হয়, কারণ অনেক সময় শহরের আগুনের চেয়ে জেলখানাই বরং বেশি নিরাপদ। অ্যান্ড ওয়ান প্রিজন গার্ড ইন দ্য নাইট, এবং একজন কারারক্ষী রাত্রের বেলায় ইজ বেটার দ্যান এ ট্রাকলোড, মানে একজন কারারক্ষী রাতের বেলায় এক ট্রাক বোঝাই লোকের চেয়ে ভালো। অফ মেন হু লুক লাইক ইউর ফাদার, এবং যাদের দেখতে তোমার বাবার মতো। নো ওয়ান কুড টেক ইট, নো ওয়ান কুড স্টমাক ইট, নো ওয়ান স্কিন উড বি টাফ ইনাফ। তাহলে বলেছে নো ওয়ান কুড টেক ইট, কেউ এটা মানে সহ্য করতে পারবে না। টেক ইট মানে কোনো মানুষ এটা এনডিওর করতে পারবে না। নো ওয়ান কুড স্টমাক ইট, কেউ এই বিষয়টা হজম করতে পারবে না। নো ওয়ান স্কিন, কারো চামড়া যথেষ্ট শক্ত হবে না, মানে নো ওয়ান স্কিন উড বি টাফ ইনাফ, যথেষ্ট শক্ত হবে না এত অপমান, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কষ্ট, এত পালিয়ে বেড়ানো, এত অভুক্ত, এত ক্ষুধা, এত তাড়না, এত মৃত্যু ভয় নিয়ে কেউই এটা করতে পারবে না। কোনো স্টমাকে এটা হজম করতে পারবে না, কেউই টেক ইট, এটা সহ্য করতে পারবে না। সবার জন্য এটা টাফ হয়ে যাবে, তাদের চামড়ার গন্ডারের চামড়া হলেও সে পারবে না এত কষ্ট সহ্য করতে। কিন্তু তাদেরকে সেটাই করতে হচ্ছে, বিকজ দে আর ফোর্সড, তাদেরকে ফোর্স করা হচ্ছে, পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। আর সেক্ষেত্রে এখন এই স্ট্যান্ডাতে বলা হচ্ছে যে যদি ব্ল্যাকরা হয়, তাহলে ব্ল্যাকদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মধ্যে যে একটা মানে ভুল বোঝাবুঝি এবং একটা যুদ্ধরত অবস্থা, সেটার কথাও কিন্তু বলা হচ্ছে। এটা এখন এই সকল লোকেরা যে পালিয়ে গেল, ব্ল্যাকসরা, নিগ্রোরা পালিয়ে গেল কোথায়? ইউরোপের কোনো দেশে হয়তো বা পালিয়ে গেল এখন, অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেল। এখন যে দেশে পালিয়ে গেল সেই দেশের লোকেরা তাদেরকে কিভাবে গালি দেয় দেখো। এখানে বলছে দ্য গো হোম ব্ল্যাকস রিফিউজিস, গালি দিচ্ছে, বলছে বাড়ি যা সেই কালো রিফিউজি, কালো আশ্রয় মানে নিগ্রো কালো, তোরা বাড়ি ফিরে যা। ডার্ট ইমিগ্রেন্টস, তোরা তো হচ্ছে একটা নোংরা অভিবাসী, হ্যাঁ তোরা হচ্ছে একটা নোংরা অভিবাসী, তোরা বাড়ি ফিরে যায়। অ্যাসাইলাম সিকার্স, অ্যাসাইলাম মানে তো জানো যে আশ্রয়। অ্যাসাইলাম সিকার, সিক মানে অনুসন্ধান করা, খোঁজা। তাহলে বলেছে যে তোরা তো হচ্ছে একটা অ্যাসাইলাম সিকার্স, আশ্রয় প্রার্থী, তোরা ফিরে যা বাড়িতে। সাকিং আওয়ার কান্ট্রি ড্রাই, তোরা নিজেদের দেশ শেষ করেছিস, এখন আমাদের দেশটা এসেছিস শুষে নিতে। নিগার্স, তোরা নিগ্রো উইথ দেয়ার হ্যান্ডস আউট দি স্মেল স্ট্রেন্স, তোদের গা হাত পা দিয়ে খারাপ দুর্গন্ধ বের হয়। স্যাভেজ, তোরা একটা বর্বর শ্রেণী, তোরা চলে যা আমাদের দেশ থেকে। মেসড আপ দেয়ার কান্ট্রি অ্যান্ড নাও দে ওয়ান্ট, নিজেদের দেশটা আগে শেষ করে এসেছিস গৃহযুদ্ধ করে, মারামারি করে,
এখন আমাদের দেশটা নষ্ট করতে এসেছিস তোরা। তাহলে এগুলো কারা বলছে? ইউরোপিয়ানরা বলছে, বা যে দেশে আশ্রয় নিচ্ছে তারা তাদেরকে গালি দিচ্ছে, সেই দেশের ইনহ্যাবিটেন্টসগুলো। টু মেস আপ আওয়ার্স আপ, এখন এসেছো আমাদের জিনিসগুলোকে মেস আপ করতে। মেস আপ মানে নষ্ট করা, উৎপাত করা, শেষ করে দেওয়া, ভালো জিনিসকে নষ্ট করা। হাউ ডু দ্য ওয়ার্ডস মানে কিভাবে এই শব্দগুলো, দ্য ডার্টি লুকস, এই নোংরা চাহনিগুলো, রোল অফ ইউর ব্যাকস, তোমার পিঠ গড়িয়ে পড়ে যায়। মেবি বিকজ দ্য ব্লো ইজ সফটার দ্যান এ লিম্ব টার্ন অফ, হয়তো কারণ কি, কিভাবে গড়িয়ে পড়ে যায়? এই যে এই আঘাতটা, এই যে এত কষ্ট, এত দুঃখ, মানুষের অপমান, এই যে গালি দিচ্ছে, এই আঘাতটা অনেক বেশি কোমল এবং একটা ছিঁড়ে যাওয়া অঙ্গের চেয়ে, অথবা এই শব্দগুলো অনেক বেশি নরম। অর্থাৎ বলা হচ্ছে লিম্ফ মানে হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, টার্ন আপ মানে ছিঁড়ে যাওয়া। তাহলে একটা ছিঁড়ে যাওয়া বোমার আঘাতে, গুলির আঘাতে একটা মাথা ছিন্নভিন্ন হয়ে যাওয়া, একটা পা ছিন্নভিন্ন হয়ে যাওয়া, একটা হাত ছিন্নভিন্ন হয়ে যাওয়ার চেয়ে এই গালিগুলো তাও মোটামুটি নরম, এগুলো তাও সহ্য করা যায়, কিন্তু ওইগুলো তো আর সহ্য করা যায় না। অর দ্য ওয়ার্ডস আর মোর টেন্ডার, অথবা এই শব্দগুলো অনেক বেশি নরম, দেন 14 men বিটুইন ইউর লেগস, তোমার দুপায়ের মাঝখানে থাকা 14 জন লোকের চেয়ে। অর্থাৎ একটা মেয়ের কথা বলেছে, সেই মেয়েকে যদি 14 জন মানুষ রেপ করে, 14 জন মানুষ মিলে তাকে রেপ করে বা তাকে শারীরিক নির্যাতন করে, তার থেকেও বরং ভালো। হ্যাঁ, অর্থাৎ এই নির্যাতনই ভালো কিসের চেয়ে? ওই দেশে ওইখানে ওই অবস্থায় থাকার চেয়ে, ওই বোম, ওই যুদ্ধ, ওই বুলেট, ওই মেশিন গান, এইসবের চেয়ে এটাও ভালো। তাহলে কতটা করুণ পরিণতি। অর দ্য ইনসাল্টস আর ইজিয়ার টু সোয়ালো, অথবা এই অপমানগুলো হজম করাও অনেক সহজ। কিসের চেয়ে? ওই যে ওইসব জিনিসের চেয়ে। সোয়ালো মানে গিলে ফেলা, হজম করা। এই ইনসাল্টগুলো এই ইনসাল্টগুলো তাও মোটামুটি গ্রহণযোগ্য, ওগুলো গ্রহণযোগ্য নয়। দেন রাবল, পাথরের ধ্বংসস্তূপ, অর্থাৎ বোম ফেলার পরে পাথরের যে ধ্বংসস্তূপ আছে। দেন বোন, হাড়গোড়ের চেয়ে, অর্থাৎ গুলির আঘাতে, বোমের আঘাতে হাড় বের হয়ে যাওয়ার চেয়ে। দেন ওর চাইল্ড বডি ইন পিসেস, অর্থাৎ তোমার ছোট ছোট সন্তানের শরীর টুকরো টুকরো, যেমন গাজায় ইসরায়েলের আঘাতে, বোমের আঘাতে যে প্যালেস্টাইনের হাজার হাজার শিশুর হাত, মুখ, পা, নাড়ি ভুড়ি ছিন্নভিন্ন হচ্ছে, সেই সকল জিনিসের চেয়ে তো অ্যাটলিস্ট কি ভালো? অ্যাটলিস্ট এত অপমান হওয়া ভালো, এত গালি দেওয়া তাও সহ্য করা যায়। আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি ফিরতে চাই, বাট হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক, বাড়ি যে ফিরতে চাই, কিন্তু বাড়িটা তো হচ্ছে হাঙরের মুখ। তো হাঙরের মুখ তো বলেছি যে হাঙরের মুখ বলতে হচ্ছে ডেঞ্জার, ডেথ, মৃত্যু, বাড়ি গেলেই মৃত্যু। তাহলে সে কিভাবে বাড়ি ফিরবে? হোম ইজ দ্য ব্যারেল অফ দ্য গান, তাহলে হোম কি, বাড়ি কি? বাড়ি হলো বন্দুকের নল, ব্যারেল অফ দ্য গান, গান মানে বন্দুক, ব্যারেল মানে নল, বাড়ি হচ্ছে বন্দুকের নল, গেলেই গুলি খেয়ে মরতে হবে। অ্যান্ড নো ওয়ান উড লিভ হোম, কেউ বাড়ি ছেড়ে যেতে চায় না। আনলেস হোম চেস্ট ইউ, যতক্ষণ না বাড়ি তোমাকে তাড়া করে দেয় টু দ্য শোর, সমুদ্রের দিকে। অর্থাৎ উপায়ন্তর না পেয়ে মানুষ সমুদ্রেই ঝাঁপ দেয়, সমুদ্রেই ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। অর্থাৎ যতক্ষণ না বাড়ি তোমাকে সমুদ্র তীর পর্যন্ত তাড়া করে। আনলেস হোম টোল্ড ইউ, যতক্ষণ না বাড়ি তোমাকে বলতো টু কুইকেন ইউর লেগস, তোমার পা দ্রুত চালাও। দ্রুত চালাও মানে কি? তুমি তাড়াতাড়ি দৌড়াও, এখানে আর থেকো না, পালাও, নিজের জীবন বাঁচাও। লিভ ইউর ক্লথস বিহাইন্ড, তোমার যা কিছু আছে সব ফেলে দিয়ে তুমি পালাও। ক্রল থ্রু দ্য ডেজার্ট, কাপড় চোপড় খুলে মরুভূমির মধ্যে দিয়ে তুমি হামাগুড়ি দিতে থাকো। ক্রল মানে হামাগুড়ি দিয়ে তুমি মানে একদিকে বলছে সমুদ্র দিয়ে পালাও, হোম বলছে তুমি সমুদ্রের দিকে পালাও, হোমকে এখানে পার্সনিফাই করা হয়েছে। একদিকে সে বলছে তুমি সমুদ্রের দিকে পালাও, অন্যদিকে বলছে তুমি প্রয়োজনে মরুভূমির দিকে হামাগুড়ি দিয়ে পালাও। ওয়েড থ্রু দ্য ওশেন্স, অথবা তুমি কোথায় চলে যাও? মহাসাগর সাঁতরে বাড়ি হও। অর্থাৎ ওয়েড মানে হচ্ছে সাঁতার দেওয়া। ড্রন, ডুবে যেতে যেতেও তুমি চলে যাও। সেভ, বাঁচতে বাঁচতে তুমি বেঁচে যাও। বি হাঙ্গার, ক্ষুধার্ত অবস্থায় তুমি পালাও। বেগ, প্রয়োজনে ভিক্ষা করো। ফরগেট প্রাইড, তোমার যে অতীত গৌরব ছিল সেগুলো ভুলে যাও, ভুলে গিয়ে নিজের জীবনকে বাঁচাও। আত্মসম্মান ভুলে যাও। ইউর সার্ভাইভাল ইজ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড হোম বলছে যে তুমি এগুলো করো, তুমি বেঁচে থাকো, আর বেঁচে থাকাই তোমার হচ্ছে ইম্পর্টেন্স। তো
তাহলে এগুলো কে বলছে? হোম। তাহলে হোমকে এখানে পার্সন একজন ব্যক্তি হিসেবে কল্পনা করা হচ্ছে। তারপরে বলছে নো ওয়ান লিভস হোম আনটিল হোম ইজ সুইটি ভয়েস ইন ওর ইয়ার। কেউই বাড়ি ছাড়তে চায় না, কেউই বাড়ি ছাড়তে চায় না যতক্ষণ না বাড়ি তোমার কানের কাছে একটি ঘরমুক্ত কণ্ঠস্বর হয়ে ওঠে। সুইটি, সোয়েট মানে ঘেমে ওঠা, ঘরমুক্ত কণ্ঠস্বর হয়ে ওঠে তোমার কানের কাছে সেইং, এবং বলে লিভ, পালাও পালাও। যতক্ষণ না বাড়ি এটা বলে ততক্ষণ পর্যন্ত সবাই থাকে, কিন্তু তারপর আর কেউ থাকতে পারে না। তারা বলে পালাও, রান অ্যাওয়ে ফ্রম মি নাও, আমার থেকে এখনই দ্রুত পালিয়ে যাও। আই ডোন্ট নো হোয়াট আই হ্যাভ বিকাম, আমি জানি না আমি কি হয়ে গেছি। বাট আই নো, কিন্তু আমি জানি দ্যাট এনিহোয়ার ইজ সেফার দ্যান হিয়ার, যে আমি জানি না আমি কি হয়ে গেছি, কিন্তু আমি জানি যে অন্য যে কোনো জায়গা এখানের চেয়ে কিন্তু বেশি নিরাপদ। এগুলো হোম বলছে যে আমি জানি না আমি কি হয়ে গেছি, কিন্তু অন্য যে কোনো জায়গা এখানের চেয়ে বেশি নিরাপদ, সো পালাও এখান থেকে। সো এটাই ছিল কবিতাটা। আশা করি তোমরা বেশ ভালোই বুঝতে পেরেছো। এখন এখান থেকে কিছু ফিগার্স অফ স্পিচ দেখি আমরা। এখানে মেটাফোর আছে। আমরা জানি যে মেটাফোর হচ্ছে দুটি ভিন্ন জিনিসের তুলনা, সেখানে অ্যাজ অথবা লাইক থাকে না। যেমন হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক, বলা হচ্ছে বাড়ি হচ্ছে শার্কের মুখের মতো। তাহলে এখানে মুখের মতো বলতে ডেঞ্জারকে বোঝানো হচ্ছে। তাহলে দুটো ভিন্ন জিনিসের তুলনা, এটা মেটাফোর উদাহরণ। ইমেজ হচ্ছে যেগুলো আমাদের মনের মধ্যে এক ধরনের ছবি তৈরি করে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ তৈরি করে, পিকচার অফ ওয়ার্ডস, সেগুলো ইমেজারি। যেমন ব্লাড, রক্তের কথা বলা হচ্ছে, ফায়ার, আগুনের কথা বলা হচ্ছে, তারপর নৌকার কথা বলা হচ্ছে, ওশেনের কথা বলা হচ্ছে, অনেক ইমেজ আছে এখানে। পার্সনিফিকেশন হচ্ছে কোনো বস্তুকে ব্যক্তি হিসাবে কল্পনা করা। তাহলে এই যে এখানে হোমকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। হোম চেজেস ইউ, অর্থাৎ হোম তোমাকে তাড়া করছে, তাহলে মানে নিজের ঘর তোমাকে তাড়া করছে। তাহলে এটা কিন্তু আইরনি। আসলে হোম হচ্ছে একটা রেস্টিং প্লেস, একটা নিরাপদ জায়গা, সেফটি প্লেস, কিন্তু সেই হোমই তোমাকে চেস করছে। আইরনি, এই যে আইরনি, এই যে হোম ইজ এ প্লেস অফ সেফটি বিকামস আনসেফ, এই সেফটি প্লেসে আনসেফ হয়ে গেছে, আইরনি। অথবা হোম সেস লিভ, হোমই তোমাকে বলছে আমার এনে থেকো না, পালাও। তাহলে তুমি যাবে কোথায়? এরপর রিপিটেশন আছে, নো ওয়ান লিভস হোম আনলেস, এই কথাটা বারবার আছে, রিপিটেশন। আর এনজাম্পমেন্ট আছে। এনজাম্পমেন্ট হচ্ছে একটা কথা জানার পরে আর একটা কথা জানার যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, পরের লাইনে যেতে বাধ্য করা হয়, সেটাকে বলা হয় এনজাম্পমেন্ট। এখানে অনেক 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 জায়গায় এনজাম্পমেন্ট আছে। এই যে এই লাইনটি যদি আমরা বলি যে নো ওয়ান লিভস হোম, কেউই বাড়ি ছাড়তে চায় না যতক্ষণ না হোম একটা ঘরমাক্ত মুখ নিয়ে কানের কাছে এসে বলে, কি বলে? চলে যাও। আর কি বলে? পালাও। এই যে পরের লাইনে যেতে আমাকে বাধ্য করা হচ্ছে, এটাকে বলা হয় এনজাম্পমেন্ট। ওকে, তাহলে এই কবিতার থিম কি? সেন্ট্রাল থিম হোম হচ্ছে যে ফোর্সড মাইগ্রেশন, অর্থাৎ জোরপূর্বক যে মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওয়াটসনশায়ার শোজ দ্যাট পিপুল ডু নট লিভ দেয়ার হোমস উইলিংলি, তিনি বলেছেন যে কোনো মানুষই স্বেচ্ছায় তার বাড়ি ছাড়তে চায় না। দে লিভ, তারা ত্যাগ করে, বিকজ দেয়ার লাইভস আর ইন ডেঞ্জার, তাদের জীবনটা যখন বিপদের মধ্যে পড়ে তখনই। তাহলে কবিতায় তিনি বলেছেন দ্য পেইন, দুঃখ, ফেয়ার, ভয়, স্ট্রাগল, সংগ্রাম, কাদের? রেফিউজিদের। রেফিউজি মানে উদ্বাস্ত শরণার্থী। হু ফ্লি ওয়ার, যারা পালায় কি? যুদ্ধে, ভায়োলেন্স, সহিংসতা, অ্যান্ড পারসিকিউশন, কিসের ভয়ে? ওই হত্যা করে ফেলবে এই ভয়ে। তাহলে এখানে এই কবিতা কি হাইলাইট করা হয়েছে? হাইলাইট করেছে হিউম্যানিটি, মানবতা, হাইলাইট করেছে আইডেন্টিটি, মানুষের পরিচয়, হাইলাইট করা হচ্ছে এমপ্যাথি, মানুষের করুণা। আচ্ছা, রিমাইন্ডিং রিডার্স দ্যাট রেফিউজি ডিজার্ভ আন্ডারস্ট্যান্ডিং নট হেট্রেড, এবং এটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে পাঠকদেরকে যে রেফিউজি যারা, তারা অ্যাটলিস্ট ভালো, তাদের ঘৃণা ছড়ানো যাবে না, অ্যাটলিস্ট তাদের বুঝতে হবে আমাদেরকে। তাহলে এখানে সামারি কি? সামারি হচ্ছে এই মহিলা কবি, তিনি বলেছেন, ক্রিটিসাইজ করেছেন সেই সকল লোকদেরকে যারা রিফিউজিরকে জাজ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দেয়ার সাফারিংস, তারা যে অনেক কষ্টে আছে এটা কিন্তু বোঝে না, অথচ তাদের ক্রিটিসাইজ করে। এবং তিনি ডেসক্রাইব করেছেন একটা পেইনফুল জার্নি অফ দ্য রেফিউজিদেরকে একটা কষ্টময় যাত্রা, সেটার কথা তিনি বলেছেন, যে তারা বর্ডার ক্রস করে, হিউমিলিয়েশন, বিভিন্ন অপমান সহ্য করে, হাঙ্গার, ক্ষুধায় থাকে, ফিয়ার, ভয়ে থাকে, অ্যান্ড বাট স্টিল হোপ ফর সেফটি, কিন্তু তারপরে তারা আশা করে যে একদিন তাদের সেফটি আসবে।
তো এবং তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু দেশ ত্যাগ করে না, ফান অথবা কমফোর্টের জন্য দেশ ত্যাগ করে না, তারা ফোর্সড হয়। সেই কথাই এখানে এই সামারিতে বলা আছে। টোনটা কি? তাহলে এখানকার টোন হচ্ছে ইমোশনাল, খুব বেশি আবেগপ্রবণ, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল অ্যান্ড পাওয়ারফুল, খুব শক্তিশালী টোন। অ্যাট টাইমস ইট ইজ অ্যাংরি, মাঝে মাঝে অনেক সময় তিনি রাগান্বিত হয়ে গেছেন, অ্যান্ড প্রোটেস্টিং, প্রতিবাদ স্বরূপ টোনও কিন্তু এখানে আছে। কারণ কি, তিনি স্পিচ এগেনিস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধেও কথা বলেছেন। এছাড়াও আমরা বলতে পারি যে এই টোন হচ্ছে স্যাড অ্যান্ড কম্প্যাশনেট, দুঃখ এবং আবেগপ্রবণ, সহানুভূতিশীল, কম্প্যাশনেট, এটাও বলতে পারি। অথার্স অ্যাটিচিউড কি? তিনি আসলে ডিপলি হিউম্যান, কম্প্যাশনেট, ক্রিটিক্যাল অফ ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে তিনি একটা ইনজাস্টিসের বিরুদ্ধে তিনি এখানে খুব ক্রিটিক্যাল আলোচনা করেছেন, এবং তিনি পেইন, এমপ্যাথি, মোরাল কারেজ এগুলো দেখাইতে পেরেছেন। কাদের জন্যে? রেফিউজিদের জন্যে। এবং তিনি আশা করেছেন যে তাদের প্রতি সবাই কাইন্ডনেস দেখাক ক্রুয়েলটির পরিবর্তে। এটাই হচ্ছে এখানকার অ্যাটিচিউড। সো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো ওয়েতে আমাকে কোশ্চেন করতে পারে। ইনশাল্লাহ আই উইল give you the feedback. And so that's all. Thanks for today. Best of luck. See you again. Allah Hafiz.